ভারত মহাসাগর বলতে আমাদের মাথায় কি আসে? হয়তো সুন্দর বিচ, ছুটি কাটানোর একটা দারুণ জায়গা, তাই না? কিন্তু যদি বলি এই মহাসাগরটা আসলে বিশ্বের সবচেয়ে উষ্ণ, আর এটাই একমাত্র মহাসাগর যেটা বছরে দুবার নিজের স্রোতের দিক পুরোপুরি উল্টে দেয়, অদ্ভুত লাগছে শুনতে। চলুন না আজ এই মহাসাগরের গভীরে ডুব দেওয়া যাক, আর এর কিছু অবাক করার রহস্য আর বিশাল গুরুত্ব নিয়ে কথা বলা যাক। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। ভাবুন তো একবার, পৃথিবীর বাকি সব বড় বড় মহাসাগরের স্রোত কিন্তু সারা বছর মোটামুটি একই দিকে বয়ে চলে। কিন্তু ভারত মহাসাগর, সে যেন এক্কেবারে আলাদা, এক বিদ্রোহী। এর স্রোত বছরে একবার নয়, দুবার তার দিক পুরোপুরি পাল্টে ফেলে। এত বড় স্কেলে এমন ঘটনা আর কোথাও কিন্তু ঘটে না। প্রশ্ন হলো, এমনটা কেন হয়? এই মহাসাগরের রহস্যটা না আরও জটিল হয়ে ওঠে যখন আমরা মাদাগাস্কারের দিকে তাকাই। ম্যাপটা দেখলেই বোঝা যায় দ্বীপটা আফ্রিকা থেকে কত কাছে, মাত্র ২৫০ মাইল দূরে। অথচ এর প্রথম বাসিন্দারা কিন্তু আফ্রিকা থেকে আসেননি। তারা এসেছিলেন, ভাবা যায়, প্রায় ৪,০০০ মাইল দূর থেকে, মানে এশিয়া থেকে। হ্যাঁ, ভাষাগত আর জেনেটিক প্রমাণ এটাই বলে যে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে, মানে ৫০০ খ্রিস্টাব্দের দিকে, অস্ট্রোনেশিয়ান নাবিকরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এখানে এসেছিলেন। সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। তো এই যে এতগুলো রহস্য, উল্টো দিকে বয়ে চলা স্রোত, দূর এশিয়া থেকে আসা মানুষজন, এই সব কিছুর উত্তরটা কোথায় লুকিয়ে আছে? উত্তরটা হলো ভারত মহাসাগরের একেবারে নিজস্ব, একদম ইউনিক জিওগ্রাফি বা ভূগোলের মধ্যে। এর ভৌগোলিক গঠনটাই এর এই অদ্ভুত আচরণের জন্য দায়ী, আর এটাই একে একটা গ্লোবাল পাওয়ার হাউস বানিয়ে তুলেছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, আটলান্টিক বা প্যাসিফিকের মতো ভারত মহাসাগর কিন্তু উত্তরের দিকে খোলা নয়। এর মাথায় ছাতার মতো করে রয়েছে এশিয়া মহাদেশ। তো এর ফলে কি হয়? মহাসাগরের গরম জলটা উত্তর মেরুর দিকে গিয়ে ঠান্ডা হওয়ার কোনো সুযোগই পায় না, পুরোটাই আটকে যায়। আর এই কারণেই এটা একটা বিশাল থার্মেল ব্যাটারি বা তাপের গোডাউনের মতো কাজ করে। আর ফল, এটাই হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মহাসাগর। আর এই যে এত গরম, এটাই কিন্তু ওই উল্টো স্রোতের আসল কারণ। দেখুন, শীতকালে কি হয়? বাতাস আসে উত্তর পূর্ব দিক থেকে, আর সমুদ্রের জলকে ঠেলে নিয়ে যায় আফ্রিকার দিকে। কিন্তু গরমকাল এলেই খেলাটা পুরো ঘুরে যায়। এশিয়ার বিশাল স্থলভাগ গরমে একদম তেতে ওঠে, আর তার ফলে বাতাসের চাপ আর দিক দুটোই পুরোপুরি উল্টে যায়। তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে জোরালো বাতাস বইতে শুরু করে, আর সেটাই সমুদ্রের স্রোতকে একদম ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেয়। এই যে স্রোতের আসা যাওয়া, এটাই যেন এই অঞ্চলের হার্টবিট, যার উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবন। এর আরও একটা মজার দিক আছে। ভারত মহাসাগরের উত্তরের যে উপকূল রেখা, ওটাকে যদি একটু ভালো করে খেয়াল করা হয়, দেখবেন ওটা অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। আর এই এম শেপটাই একটা বিশাল ফানেলের মতো কাজ করে। গরমকালে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে, তখন এই ফানেলটা সেই বাতাসকে সোজা ভারতীয় উপমহাদেশের দিকে ঠেলে পাঠায়। আর তার ফলেই তো আমাদের এই অঞ্চলে এত বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি ছাড়া কোটি কোটি মানুষের চাষবাস তো অচল। তো ভূগোলটা তো বোঝা গেল। এখন চলুন দেখি এই অদ্ভুত ভূগোলটা কিভাবে মানুষের ইতিহাসকে বদলে দিয়েছে। কারণ এই যে আগে থেকে বোঝা যায় এমন মৌসুমী বায়ু, এটাই কিন্তু বিশ্বের প্রথম গ্লোবাল হাইওয়ে বা আন্তঃসংযুক্ত অর্থনীতি তৈরি করেছিল। আমরা আজকাল গ্লোবালাইজেশন নিয়ে অনেক কথা বলি, তাই না? কিন্তু তার বহু বহু আগে, বলতে গেলে আজ থেকে প্রায় ২০০০ বছর আগে, ভারত মহাসাগরই ছিল আসল গ্লোবালাইজেশনের কেন্দ্র। সেই 100 খ্রিস্টাব্দের সময় থেকেই রোমান, ভারতীয় আর চীনের ব্যবসায়ীরা এই মৌসুমী বায়ুর সুবিধা নিয়ে বাণিজ্য করত। আর শুধু জিনিসপত্রই নয়, ভাবুন, ধর্ম, টেকনোলজি, নতুন নতুন আইডিয়া সবকিছু আদান প্রদান হতো এই পথেই। এর অনেক পরে চীনের অ্যাডমিরাল জ্যাং হের বিশাল নৌবহরও এই সমুদ্রে দাপিয়ে বেরিয়েছে। এমনকি আজকের যে আন্তর্জাতিক সমুদ্র আইন, সেটার জন্মও কিন্তু এই মহাসাগরের একটা বাণিজ্যিক ঝামেলা থেকেই হয়েছিল। চীনের ওই নৌবহরটা যে কি বিশাল ছিল তা কল্পনা করাও মুশকিল। জেংহের যে ফ্ল্যাগশিপ বা প্রধান জাহাজটা ছিল, সেটা লম্বায় প্রায় ৪০০ ফুট, মানে কলম্বাসের বিখ্যাত স্যান্টা মারিয়া জাহাজের চেয়েও প্রায় ৫ গুণ বড়। আর তাদের উদ্দেশ্য কিন্তু যুদ্ধ বা দখল করা ছিল না। তাদের লক্ষ্য ছিল চীনের সম্রাটের ক্ষমতা আর প্রতিপত্তি সারা দুনিয়াকে দেখানো। আর এই বাণিজ্য নিয়ে তো ঝামেলা হতো।
আর সেই ঝামেলার সূত্র ধরেই জন্ম নেয় মুক্ত সাগর বা ফ্রি সির ধারণাটা। একজন ডাচ আইন বিশেষজ্ঞ নাম হুগো গ্রোটিয়াস তিনি যুক্তি দিলেন যে সমুদ্র তো তরল আর অসীম, তাই এটা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। আর এই ছোট্ট কিন্তু শক্তিশালী আইডিয়াটাই আজকের দিনে আন্তর্জাতিক সমুদ্র আইনের মূল ভিত্তি। তো ইতিহাস তো অনেক হলো, কিন্তু আজও কি ভারত মহাসাগরের গুরুত্ব কমেছে? একদমই না, বরং আজকের আধুনিক বিশ্বের জন্য এটা আরও অনেক বেশি জরুরি। একে বলা যেতে পারে আজকের শিল্পোন্নত দুনিয়ার প্রধান লাইফলাইন বা জুগুলার ভেইন। কেন বলছি লাইফলাইন? একটা তথ্য দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। সারা পৃথিবীতে জাহাজে করে যত তেল এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তার প্রায় 40% কিন্তু এই ভারত মহাসাগর দিয়ে যায়। ভাবুন একবার, 40%। মানে এই একটা সংখ্যাই বলে দেয় যে বিশ্ব অর্থনীতিকে চালু রাখতে এর ভূমিকাটা ঠিক কতটা। আর এই বিপুল পরিমাণ তেল বাণিজ্যর বেশিরভাগটাই যায় দুটো খুব সরু জলপথ দিয়ে, একটার নাম হরমুজ প্রণালী আর একটা মালাক্কা প্রণালী। এগুলোকে বলে চোক পয়েন্ট। শুধু হরমুজ দিয়েই প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পাস হয়। তার মানে বুঝতেই পারছেন, এই দুটো পথের কোনো একটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে গোটা বিশ্ব অর্থনীতি কয়েক দিনের মধ্যেই একেবারে মুখ থুবড়ে পড়বে। এই মহাসাগর শুধু অর্থনীতি বা ইতিহাসকেই নয়, মানুষের শরীরকেও প্রভাবিত করেছে। একটা দারুণ উদাহরণ দিই। ইন্দোনেশিয়া আর ফিলিপাইন্সের কাছে বাজাও নামে একদল মানুষ বাস করেন। ওদেরকে সমুদ্রের যাযাবর বা সি নোম্যাড বলা হয়। ওদের জীবনটাই কাটে সমুদ্রে, আর মজার ব্যাপার হলো ওদের শরীরও সেভাবেই নিজেদের মানিয়ে নিয়েছে। গবেষণায় দেখা গেছে ওদের প্লিহা মানে স্প্লিন সাধারণ মানুষের চেয়ে 50% বড়। এটা অনেকটা শরীরের ভেতরে থাকা একটা স্কুবা ট্যাঙ্কের মতো কাজ করে, যা ওদের জলের তলায় অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে সাহায্য করে। এটা তো আক্ষরিক অর্থেই মানব বিবর্তন। তবে এত কিছুর পরেও একটা বড় চিন্তার কারণও কিন্তু এই মহাসাগরকে ঘিরেই তৈরি হচ্ছে। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে, এটা তো আমরা সবাই জানি। আর এর প্রথম এবং সবচেয়ে ভয়াবহ শিকার হতে চলেছে মালদ্বীপের মতো দেশগুলো। একটু কল্পনা করুন, মালদ্বীপ হল পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার, মানে একটা বাস্কেটবলের হুপও এর চেয়ে বেশি উঁচু হয়। এখন যেভাবে সমুদ্রের জল বাড়ছে, তাতে এই অসাধারণ সুন্দর দেশটা একদিন হয়তো পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে। আর এটা কিন্তু শুধু মালদ্বীপের সমস্যা নয়, এটা গোটা পৃথিবীর জন্য একটা বিরাট সতর্কবার্তা। তাহলে দেখুন, ইতিহাস, অর্থনীতি, মানব বিবর্তন, আবার জলবায়ুর সংকট, সব কিছু মিলিয়ে এটা পরিষ্কার যে ভারত মহাসাগর শুধু অতীত বা বর্তমানের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটা ভবিষ্যতেরও কেন্দ্রবিন্দু হতে চলেছে। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা জনসংখ্যার দিকে তাকাই। ভারত মহাসাগরের তীরে যে দেশগুলো আছে সেখানে প্রায় 2.7 বিলিয়ন মানুষ বাস করে, মানে পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 থেকেও বেশি। এই বিপুল জনসংখ্যা আর তাদের দ্রুত বেড়ে চলা অর্থনীতি এই পুরো অঞ্চলটাকে বিশ্বের সবথেকে ডাইনামিক আর গুরুত্বপূর্ণ একটা জায়গায় পরিণত করছে। একটা তুলনা করলে ব্যাপারটা সহজ হবে। আটলান্টিক মহাসাগরকে যদি আমরা এমন একটা সাগর হিসেবে দেখি যা পুরনো দুনিয়াকে নতুন দুনিয়া থেকে আলাদা করেছে, তাহলে ভারত মহাসাগর হলো ঠিক তার উল্টো। এটা অনেকটা একটা শহরের টাউন স্কোয়ার বা সবার মিলিত হওয়ার জায়গার মতো। এটা দুনিয়ার সবচেয়ে দ্রুত বেড়ে চলা বাজার আর সংস্কৃতিগুলোকে একে অপরের সাথে জুড়ে দিচ্ছে। তাই এটা বিভাজনের সাগর নয়, এটা হলো সংযোগের সাগর। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন পৃথিবীর অর্থনৈতিক আর ভূ-রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রটা ধীরে ধীরে এই দিকেই সরে আসছে, তখন এই জমজমাট, প্রাণবন্ত কিন্তু কিছুটা অস্থির টাউন স্কোয়ারের আগামী দিনে কি হতে চলেছে, এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।